নমস্কার, আজকে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং টর্কের সম্বন্ধে পড়বো। ঠিক আছে? তাহলে টর্ক কি এটা বুঝতে গেলে আমাদেরকে টার্নিং ইফেক্টটা জানতে হবে। একটা ফোর্স বা বল প্রয়োগ করে কোনো কিছু আমি ঘোরানোর চেষ্টা করছি। কি ঘোরাবো? না, মনে করা যাক এটা হচ্ছে কি দরজার পাল্লা আছে। দরজার পাল্লা, এটা হচ্ছে হিঞ্জ হিঞ্জ বা কবজা। ঠিক আছে? কবজার এগেনস্টে আমরা এদিক থেকে এদিকে ঘোরাতে চাই। ঠিক আছে? এদিকে বা এদিকে কোনো একদিকে ঘোরাতে চাই। তাহলে ঘোরাতে গেলে কি হবে, আমরা যত কবজার থেকে দূরে দূরে বল প্রয়োগ করব, এই যে ফোর্সটা আছে, এই যে তোমার যে ঘূর্ণন অক্ষ, ঠিক আছে, এই ঘূর্ণন অক্ষ থেকে যত দূরত্ব বাড়বে, ঠিক আছে, তত দেখবে সহজে খুলতে পারবো। আমরা যদি এই বিন্দুতে বল প্রয়োগ করার চেষ্টা করি এইভাবে, দরজা আমরা খুলতেই পারবো না। অর্থাৎ আমরা যদি বি বিন্দুতে বল প্রয়োগ করি, দরজা আমরা সহজে খুলবো। কিন্তু আমরা যদি কাছে নিকটবর্তী এই বিন্দুতে বল প্রয়োগ করার চেষ্টা করি, আমরা দরজা খুলতেই পারবো না। আবার বল যে প্রয়োগটা করছি, সেটা যদি আমরা আবার এইভাবে বল প্রয়োগ করি, তাহলেও খুলতে পারবো না। বলটা প্রয়োগ করতে হবে কোন দিকে? বলটা প্রয়োগ করতে হবে ঠিক এইভাবে প্রয়োগ করতে হবে। ঠিক আছে? তবে আমরা খুলতে পারবো। যেরকম নাট খোলার সময়, এটা মনে করো একটা রেঞ্জ। ঠিক আছে? রেঞ্জ দিয়ে কি করা হয় না, এই যে নাট আছে, নাটটাকে খোলা হবে। এর ঘূর্ণন অক্ষ কোন দিকে? এর ঘূর্ণন অক্ষ হচ্ছে এইটা বরাবর, এর হচ্ছে ঘূর্ণন অক্ষ নাটের। ঠিক আছে? আমি মনে করি এইদিকে একটা বল প্রয়োগ করলাম, এই যে বল প্রয়োগ করলাম, এই বলের প্রভাবে আমি এই যে নাটটাকে খুলবো। এবার এই বলটা কি হচ্ছে, এই বলের প্রভাবে খুলতে গেলে বলটা যত দূরে, এই যে ঘূর্ণন অক্ষ আছে, ঘূর্ণন অক্ষ থেকে যত আমরা দূরে দেব, দূরে আমরা নেব, তত সহজে রেঞ্জ খুলতে পারবো। আমরা যদি এইখানে বল প্রয়োগ করার চেষ্টা করি, এখানে একটা হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স লাগবে। ঠিক আছে? তার মানে যেটা বুঝতে পারলাম যে, দেখো, এমনি গতির ক্ষেত্রে রৈখিক রৈখিক গতির ক্ষেত্রে কি হয়, বল যে কাজটা করছে, কৌণিক গতির ক্ষেত্রে কৌণিক গতির ক্ষেত্রে সেখানে আমাকে টর্ক সেই কাজটা করছে। টর্ক মানে এটা কি হলো? টর্ক, এই যে টর্ক, যেটা টর্ক ঘোরাচ্ছে মানে দরজা স্থির আছে, স্থির থেকে একে একটা কৌণিক ভাবে সরণ দিচ্ছে, কৌণিক ভাবে ত্বরণ দিচ্ছে, এসব দিচ্ছে, টর্ক এটা করছে। তাই তো? টর্ক কিসের উপর নির্ভর করছে? টর্ক প্রথম কথা নির্ভর করছে, এক নম্বর হচ্ছে কি না, তুমি কত ফোর্স অ্যাপ্লাই করছো তার উপর। আর দুই হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে এই বল বা ফোর্স কত দূরে অ্যাপ্লাই করা হচ্ছে, এই দুটো জিনিসের উপর আমাদের টর্ক নির্ভর করে। ঠিক আছে? টর্ককে টেকনিক্যালি আমরা কিভাবে টর্ককে টেকনিক্যালি কিভাবে আমাদের ডিফাইন করা হয় সেটা আমরা দেখব। ঠিক আছে? টর্ক, দেখো, এটা হচ্ছে যে, মনে করা যাক এই একটা প্লেন আছে, এই প্লেনে একটা বস্তু আছে। ঠিক আছে? এখানে এখানে একটা বস্তু আছে মনে করো। এটা হচ্ছে বস্তুর ঘূর্ণন অক্ষ আছে। ঠিক আছে? ঘূর্ণন অক্ষ আছে। এবারে কি, এই বস্তুর পজিশন ভেক্টর হচ্ছে আর, এবং বস্তুর উপর অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে এফ। তাহলে টর্ককে আমরা বলবো আর ক্রস এফ। অর্থাৎ কি, টর্ক হচ্ছে টেকনিক্যালি ডিফাইন্ড হচ্ছে যে আমাদের যে রোটেশন এই যে যার সাপেক্ষে, যে বিন্দু সাপেক্ষে ঘুরছে, ঠিক আছে, সেখান থেকে ওই বস্তুর অবস্থান বা পজিশন ভেক্টর ক্রস যে ফোর্স দ্বারা ঘুরছে, সেই ফোর্সের আমাদের কি হবে না, ক্রস প্রোডাক্ট আমাদের নিতে হবে। তাহলে আমরা টর্কের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখানে কি হচ্ছে, এখানে এখানে একটা এটা হচ্ছে কক স্ক্রু আছে, ডান পাকে স্ক্রু আছে। ঠিক আছে? ডান পাকের স্ক্রু নিয়ে আমরা কি করছি, আমরা আর এর থেকে এফ এর দিকে যেই চালনা করব ডান পাকের স্ক্রুটা কি উপরের দিকে উঠবে? এই উপরের দিকে উঠবে, তার মানে এই যে সেটা হচ্ছে টর্ক এর বা টাওয়ের ডিরেকশন। ঠিক আছে? এটা হচ্ছে টর্ক বা টাওয়ের, এটা হচ্ছে ডিরেকশন। দেখো, এখানে কি হচ্ছে, আর ক্রস এফ কেন নেওয়া হয়েছে? সুতরাং কারণ হচ্ছে যে, যেই কম্পোনেন্টটা আর এর সাথে এফ এর নর্মাল আছে, সেই কম্পোনেন্টটাই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? এফ এর যদি আর এর দিকে কোনো কম্পোনেন্ট থাকতো, সেটা কিন্তু বস্তুটাকে ঘোরাতে পারতো না। যেরকম হচ্ছে আগের এক্সাম্পলে আমরা বলেছি। হ্যাঁ, ফোর্সটা যদি আমি এইভাবে অ্যাপ্লাই করি, ঠিক আছে, তখন আর তো এইভাবে আছে।
তার মানে আর ক্রস এফ তখন 0 হয়ে যাচ্ছে। সেই জন্যই হচ্ছে যেটা লম্বভাবে আছে আর, যেটা যদি আর বলি আমরা, যেটা লম্বভাবে আছে তার সঙ্গে সেটাই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জন্যই তাওটা হচ্ছে আর ক্রস এফ নেওয়া হয়েছে, এবং আশা করি ডিরেকশনটা বুঝতে পারলে, ঠিক আছে? এবার টর্কের যে মোমেন্ট টার্মটা কিভাবে কাজে কাজে লাগে সেটাকে আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। দেখো, এক্ষেত্রে কি হয়েছে, এক্ষেত্রে মনে করা যাক এই হচ্ছে বস্তু আছে পি বিন্দুতে, ঠিক আছে? এর এ হচ্ছে যে ও বিন্দুর সাপেক্ষে ঘুরছে, হ্যাঁ, ঘূর্ণন অক্ষ আছে, এবং ওপির যে তোমার যে পজিশন ভেক্টর হচ্ছে আর, ওর উপর বল প্রয়োগ করা হয়েছে, এই এফ এফ বল প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে? টর্ক বলতে কি বোঝাচ্ছি আমরা, আর ক্রস এফ, বারবার বলছিলাম আর ক্রস এফ, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা মনে করা যাক থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হয়ে যাবে, নো ডাউট, তাই তো? এবার কি হচ্ছে, এফ এর দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে আমাদের এদিক দিয়ে দাঁড়াচ্ছে এফ কোসাইন অফ থিটা, আর এদিক দিয়ে যেটা দাঁড়াচ্ছে এফ সাইন অফ থিটা। আমরা কি করব টর্ক বের করতে গেলে, হুম, যে ফোর্স যেটা আছে, ফোর্সটাকে একটা আমরা সোজা সরলরেখা টানবো, সোজা সরলরেখা টেনেছি এখানে, এবং ও বিন্দু থেকে ঘূর্ণন অক্ষের সাথে যে এই এটা পারপেন্ডিকুলার টানবো, ঠিক আছে? পারপেন্ডিকুলার টেনেছি, এই পারপেন্ডিকুলারের যে দূরত্ব, হ্যাঁ, ঘূর্ণন অক্ষ থেকে যে লম্ব দূরত্ব, হ্যাঁ, সেই লম্ব দূরত্ব, এটা হচ্ছে লম্ব, ঠিক আছে? এটা আমরা টেনেছি লম্ব, এটা হচ্ছে 90 ডিগ্রি। এই এই যে আর্মটাকে ও প্রাইম মনে করা যাক, ও ওয়ান, এটাই বলা হচ্ছে মোমেন্ট আর্ম বা ভ্রামক বাহু, ঠিক আছে? ভ্রামক বাহু, ঠিক আছে? এইভাবে আমরা করতে পারবো। এবার হচ্ছে টর্কের মানটা হচ্ছে কত, টর্কের মানটা হচ্ছে এফ, এফ ইন্টু এই যে ভ্রামক বাহুর এই যে গুণফল, ঠিক আছে, টর্কের মানটা। এবার ভ্রামক বাহুর গুণফলটা কত হচ্ছে, এইটা দেখো, এইটার মানটা হচ্ছে বেসিক্যালি আর অফ সাইন থিটা। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ও ওয়ান আর অফ সাইন থিটা, এটা হচ্ছে ডি, ঠিক আছে? এফ ইন্টু আর সাইন থিটা, বা হচ্ছে আমার এফ ইন্টু টর্ক ইকুয়াল টু, আমরা ভেক্টর চিহ্নটা এখন বাদিয়ে দিচ্ছি, এফ ইন্টু ডি, এটা হচ্ছে টর্কের আমাদের ভ্যালুটা। বোঝা গেল আশা করি, ঠিক আছে? তার মানে যে মোমেন্ট আর্মের উপর ডিপেন্ড করবে, মোমেন্ট আর্ম যত বড় হবে, ঠিক আছে, এই যে মোমেন্ট আর্ম বা ভ্রামক বাহু এর মানটা যত বড় হবে, হুম, তত তোমার টর্কের মান বাড়বে। এর মানটা কিভাবে বড় হবে, আর একটা জিনিস এখান থেকে দেখা যায়, এখানে টর্ক ইকুয়াল টু আবার এফ সাইন থিটা ইন্টু আর হিসাবেও লেখা যায়, তাই তো? এফ সাইন থিটা মানে কি, এটা হচ্ছে এফ অফ থিটার কম্পোনেন্ট, আর এফ অফ আর এর কম্পোনেন্ট, তাই তো? তার মানে আমরা দেখতে পারি এফ অফ থিটা ইন্টু আর, তার মানে টর্কের যে মানটা সেটা ডিপেন্ড করছে এফ অফ থিটা, অর্থাৎ হচ্ছে যে যে রেডিয়াল কম্পোনেন্টটা আছে, ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করছে না। অর্থাৎ রেডিয়াল কম্পোনেন্ট যত কম হবে, হ্যাঁ, এবং হচ্ছে যে আমাদের যত এই যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট বা থিটা কম্পোনেন্ট যত বাড়বে, ঠিক আছে, টর্কের মান তত বাড়বে, ঠিক আছে? যদি ধরা যাক যদি পুরো ফোর্সটা আমার এদিক বরাবর হতো, তখন মোমেন্টাম কত হতো, মোমেন্ট আর্ম আরো বড় হতো, কারণ এটা কি করতাম আমরা, এটা হচ্ছে যে এই বাহুটা আরো অনেক দূর পর্যন্ত যেত, এবং তখন এটাকে আমাকে কি করতে হতো না, পারপেন্ডিকুলার টানতে হতো, তোমরা বুঝতেই পারছো, তখন মোমেন্টাম এই জিনিসটা হয়ে যেত, এবং টর্কের মানটা বেড়ে যেত। তার মানে দুই ভাবেই প্রকাশ করা যায়, ফোর্স ইন্টু মোমেন্টাম বা ভ্রামক বাহু, এটাকে লিভার আর্মও বলা হয়, ঠিক আছে? লিভার আর্ম এও বলা হয়ে থাকে, অথবা হচ্ছে এর যে পারপেন্ডিকুলার বা হচ্ছে ট্যানজেনশিয়াল উপাংশ, এবং হচ্ছে যে তোমার রেডিয়াল, মানে যে দূরত্বে আছে সেই দূরত্বটা গুণ করলে আমরা টর্কের ভ্যালু পাবো, ঠিক আছে? আশা করি কিছুটা বোঝা গেল। এবার আমরা দেখবো কি কার্টেসিয়ান সিস্টেমের টর্কটা কিভাবে লেখা হয়। টাবের ভ্যালুটা আমরা কত পেলাম, টাবের ভ্যালুটা পেলাম আর ক্রস এফ, তাই তো? এবার এফ এর ভ্যালুটা কত, আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে মনে করা যাক এফ এর ভ্যালুটা এফ এক্স আই প্লাস এফ ওয়াই জে প্লাস এফ জেড কে, এই হিসেবে আমরা লিখতে পারি। এবং আর এর ভ্যালুটা কত, আর এর ভ্যালুটা হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এই হিসেবে লিখতে পারি।
তার মানে আর ক্রস এফ এই যে ভ্যালুটা কত হবে, আমরা একটা ডিটারমিনেন্ট নিয়ে নেব আই জে কে, এটা এইভাবে নির্ণয় করতে হয় ক্রস প্রোডাক্টটা, ঠিক আছে। এটা হচ্ছে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে এফ এক্স এফ ওয়াই এফ জেড, এই তিনটা পেয়ে গেলাম। এটা ইকুয়াল টু আই ক্যাপ পেয়ে গেলাম ওয়াই এফ জেড মাইনাস জেড এফ ওয়াই, ঠিক আছে, প্লাস জে ক্যাপ পেয়ে গেলাম, জে ক্যাপ পেয়ে গেলে কি হবে, জেড এফ এক্স মাইনাস এক্স এফ জেড, ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এবং কে ক্যাপ পেয়ে গেলাম, প্লাস কে ক্যাপ হচ্ছে কত, এক্স এফ ওয়াই মাইনাস ওয়াই এফ এক্স। তাহলে এই তিনটে ভ্যালু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, টর্কের ক্ষেত্রে। তো আমার টর্কের তিনটে যে উপাংশ কি কি হচ্ছে, আই ক্যাপ ইন্টু টাও এক্স প্লাস জে ক্যাপ ইন্টু টাও ওয়াই প্লাস কে ক্যাপ ইন্টু টাও জেড। তার মানে টাও এক্স এর যে ভ্যালুটা হচ্ছে কত, টাও এক্স এর যে ভ্যালুটা সেটা হচ্ছে ওয়াই এফ জেড, আমি শুধু আই ক্যাপ মেলাচ্ছি আর কিছুই না, কিন্তু জেড এফ ওয়াই, ঠিক আছে। এবং টাও ওয়াই সমান হচ্ছে কত, জেড এফ এক্স মাইনাস এক্স এফ জেড, এবং হচ্ছে টাও জেড এর ভ্যালুটা হচ্ছে এক্স এফ ওয়াই মাইনাস ওয়াই এফ এক্স, এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের আর এর মান যা খুশি হতে পারে, এফ এর মান যা খুশি হতে পারে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, এবং আমরা খুব সহজেই টাও এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো যদি জানতে চাই। এবার হচ্ছে, ধরা যাক কোনো একটা বস্তুর ঘূর্ণন হচ্ছে একটা ও বিন্দুর সাপেক্ষে, ঠিক আছে, ঘূর্ণনে কিভাবে সাম্যাবস্থা থাকবে, এটা মনে করা যাক আমাদের W1 এই ওয়েট নেওয়া হচ্ছে, এটা হচ্ছে W2 ওয়েট নেওয়া হচ্ছে। ও বিন্দু থেকে এই ডিস্টেন্স হচ্ছে মনে করা যাক D1, আর এই ডিস্টেন্স মনে করা যাক ও ডিস্টেন্স হচ্ছে যে আমাদের D2, এই হচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে। এবারে দেখো W2 এই যে ফোর্সটা আছে, এ কি করবে, এ হচ্ছে যে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করার চেষ্টা করবে, তাই তো। আর W1 ফোর্সটা কি করবে না, ক্লকওয়াইজ রোটেশন করার চেষ্টা করবে। টর্ক বেসিক্যালি কি, টর্ক বেসিক্যালি হচ্ছে রোটেশন অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, ঠিক আছে। টর্ক আর একটা কথা বলা হয়নি, টর্ক যেটা দাঁড়াচ্ছে, টর্ক আমাদের হচ্ছে একটা অ্যাক্সিয়াল ভেক্টর, ঠিক আছে, অ্যাক্সিয়াল বা অক্ষীয় ভেক্টর, অক্ষীয় ভেক্টর, টর্ক হচ্ছে অক্ষীয় ভেক্টর। এবং টর্কের যে তোমার যে একক, ইউনিটটা কি, ইউনিট হচ্ছে আমাদের নিউটন মিটার। এবং হচ্ছে এর ডাইমেনশন কি, এর ডাইমেনশন হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে টর্কের ডাইমেনশন, ঠিক আছে। এবার যেটা বলার কথা, তাহলে ও বিন্দু সাপেক্ষে এই W2 এর যে মোমেন্ট কত, মোমেন্ট হচ্ছে W2 ইন্টু D2, ঠিক আছে। এবং এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এবং হচ্ছে টোটাল মোমেন্ট আমি বের করছি, ও বিন্দু সাপেক্ষে W1 এর মোমেন্ট কত, সেটা হচ্ছে D1 W1, এবং এটা যদি ব্যালেন্স করতে হয় 0 হয়ে যাবে, তার মানে হচ্ছে W2 বাই W1, W2 বাই W1 সমান হচ্ছে কত, D1 বাই D2, ঠিক আছে। অর্থাৎ এই যে লিভারের প্রিন্সিপাল হচ্ছে যে W2 D2 ইকুয়াল টু W1 D1, অর্থাৎ হচ্ছে মোমেন্ট কি না হচ্ছে আমাদের, ঠিক আছে, একটা যদি লোড হয়, লোড ইন্টু লোড আর্ম, লোড আর্ম ইকুয়াল টু আমাদের এফোর্ট ইন্টু এফোর্ট আর্ম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লিভারের প্রিন্সিপাল, লিভারের নীতি, লিভারের কার্যনীতি হচ্ছে কি, লোড যে ভর ইন্টু ভরবাহু, ঠিক আছে, আমাদের এফোর্ট যে প্রচেষ্টা ইন্টু যে প্রচেষ্টার যে বাহুটা, সেটা হচ্ছে আমাদের যে মেন সূত্রটা যেটা আছে, ঠিক আছে। এটা হলো, এবার আমরা দেখব দ্বন্দ্ব বা কাপেল কাকে বলা হয়। যখন দুটি সমান ও বিপরীতমুখী বল আলাদা আলাদা সরলরেখা বরাবর ক্রিয়া করে, ঠিক আছে, তাকে দ্বন্দ্ব ও কাপেল বলে। এবং দ্বন্দ্ব ও কাপেলের ক্ষেত্রে কি হয়, কোন রকম রৈখিক ভরবেগ থাকে না, কোন রকম রৈখিক গতি, রৈখিক ত্বরণ এটা এক্ষেত্রে শূন্য হয়। কাপেল ক্ষেত্রে কি হলো জিনিসটা, এই দেখো এটা আছে,
এবার মনে করা যাক এফ ফোর্স কাজ করছে, এই দূরত্ব মনে করা যাক এফ ফোর্স কাজ করছে, তখন এটা বলা হবে যে একটা কাপেল। ঠিক আছে, এটা কাপেল কাজ করছে, এটাকে বলা হবে একটা কাপেল কাজ করছে। ঠিক আছে, এবার দ্বন্দ্বের ভ্রামক বা দ্বন্দ্বের যে যে টর্ক, সেটা কোন একটা বিন্দু সাপেক্ষে কিভাবে আমরা বের করব। ঠিক আছে, দ্বন্দ্বের ভ্রামক বা দ্বন্দ্বের টর্ক যেটা মনে করব, যেটা দেখালাম আমরা। ঠিক আছে, এটা মনে করা যাক এফ, এটা কাজ করছে, এই বিন্দুটা আছে আমাদের ও বিন্দু, আর এইখানে আমাদের এফ কাজ করছে। ঠিক আছে, এইখান থেকে এই ডিস্টেন্সটা মনে করা যাক আমাদের ও ওয়ান, আর এইখান থেকে এই ডিস্টেন্সটা মনে করা যাক আমাদের ও টু। ঠিক আছে, এটা বোঝা গেল। এবারে কি, এই 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 এফ ফোর্সটা কি করবে, এই এফ ফোর্সটা করবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করবে, আর এই এফ ফোর্সটা কি করবে, এই এফ ফোর্সটা অ্যান্টি ক্লকওয়াইজ যোগ করবে। তার মানে যে টোটাল যে দ্বন্দ্বের ভ্রামক বা যে টর্ক, সেটা যোগ হয়ে যাবে। তাহলে নেট, তাহলে হচ্ছে দ্বন্দ্বের ভ্রামক বলতে কি, দ্বন্দ্বের ভ্রামক ভ্রামক হচ্ছে কি করব, এফ এফ ইন্টু ও টু ও, এটা হয়ে গেল, প্লাস এফ ইন্টু ও ওয়ান ও, এটা হয়ে গেল, সমান হচ্ছে এফ ইন্টু হবে না ও ওয়ান ও টু। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে এই যে দ্বন্দ্বের যে বিপরীতমুখী সমান হচ্ছে ফোর্স, যে কোনো একটা ফোর্স ইন্টু দ্বন্দ্বের মানে দ্বন্দ্বের দুটি বিপরীতমুখী বিপরীতমুখী বলের হচ্ছে দূরত্ব। ঠিক আছে, বলের ক্রিয়ারেখা থেকে দূরত্ব হচ্ছে এটা দ্বন্দ্বের ভ্রামক। তার মানে কি, যে কোনো বিন্দু সাপেক্ষে, এটা ও বিন্দু হলো, এখানে যদি আমি পি বিন্দু নিতাম, পি বিন্দু কোনো নির্দিষ্ট বিন্দুর উপর নির্ভরই করে না এই যে দ্বন্দ্বের ভ্রামকের মান। ঠিক আছে, দ্বন্দ্বের ভ্রামকের মান শুধুমাত্র নির্ভর করে কি, এই ফোর্সটার উপর নির্ভর করে, আর এদের মধ্যে যে দূরত্ব তার উপরে আমাদের দ্বন্দ্বের ভ্রামকের মানটা নির্ভর করে। ঠিক আছে, তারপরে কি আছে, আমরা টর্কের দ্বারা কৃতকার্য কিভাবে হয় সেটা আমরা দেখব। মনে করা যাক এটা হচ্ছে আমাদের একটা রোটেশনাল অ্যাক্সিস। ঠিক আছে, এই একটা আমাদের বস্তু রয়েছে, যে বস্তুটা এই যে ও বিন্দু সাপেক্ষে ঘোরে। ঠিক আছে, আমরা কি করেছি, এইখান থেকে দূরত্বে আমরা একটা এই এই বিন্দুটা নিচ্ছি, পি বিন্দুটা একটা নিচ্ছি। পি বিন্দুটা কি হচ্ছে, পি বিন্দুটা এখানে ফোর্স আমরা এখানে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এখানে অ্যাপ্লাই করছি ফোর্স, এখানে আমরা মনে করা যাক এখানে পি বিন্দুতে ফোর্স অ্যাপ্লাই করার জন্য, হ্যাঁ, এখানে ও পি প্রাইমে চলে গেছে। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের ডি থিটা চলে গেছে, পি প্রাইমে চলে গেছে, তার মানে ফোর্স অ্যাপ্লাই করছি এফ। ঠিক আছে, তাহলে হচ্ছে কৃতকার্য কত, কৃতকার্য ইকুয়াল টু বল ইন্টু যে পি বিন্দুর সরণ মানে ওইটুকুতে কৃতকার্য, সমান হচ্ছে কত, এইটা মনে করা যাক আর। ঠিক আছে, বল হচ্ছে ফোর্স ইন্টু হয়ে যাবে আর ইন্টু ডি থিটা হয়ে যাবে, তাই তো, ফোর্স ইন্টু ডি থিটা, আর এটা হচ্ছে ডি ডাব্লিউ। তার মানে থিটা ওয়ান থেকে থিটা টু পর্যন্ত নিয়ে যেতে কত লাগবে, সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু কত, এফ আর ডি থিটা আমার চলে যাবে থিটা ওয়ান টু থিটা টু, এটা সমান হচ্ছে কত, এফ আর ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান, আর এফ ইন্টু আর এটা কি, এটা হচ্ছে টর্ক, তার মানে টর্ক ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান। তার মানে আমাদের যে কৃতকার্য হচ্ছে টর্ক ইন্টু অ্যাঙ্গুলার, আমাদের কত, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা হচ্ছে কৌণিক সরণ। ঠিক আছে, কৌণিক সরণ, এটা হচ্ছে টর্কের দ্বারা কৃতকার্য, টাও ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান। এবারে আমরা ভরবেগের ব্যাপারে চলে আসি, কৌণিক ভরবেগ। যেরকম ভাবে আমরা টর্ক পেলাম, টর্ক হচ্ছে যে আমরা এক কথায় বলতে পারি যে, হ্যাঁ, বলের ভ্রামক বা ইংরেজিতে বলা হচ্ছে মোমেন্ট অফ ফোর্স। ঠিক আছে,
আমাদের রৈখিক গতির ক্ষেত্রে কি, রৈখিক গতির ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা আছে, গতি বর্ণনা করা হচ্ছে ভরবেগ রৈখিক গতির ক্ষেত্রে, সেরকম কৌণিক গতির ক্ষেত্রে এটা হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ একইভাবে কি হয় না হচ্ছে ভরবেগের ভ্রামক, এটা ছিল বলের ভ্রামক, এটা হচ্ছে ভরবেগের ভ্রামক, ঠিক আছে, বা হচ্ছে মোমেন্ট অফ মোমেন্টাম। যেভাবে আমরা টর্ক ডিফাইন করেছিলাম, আমরা একইভাবে কৌণিক ভরবেগও ডিফাইন করব, যেরকম অর্থাৎ হচ্ছে কি কৌণিক ভরবেগ আমরা এল দিয়ে লিখছি, এলটা বেসিক্যালি হচ্ছে কি না ভরবেগের ভ্রামক হচ্ছে আর ক্রস পি, ঠিক আছে, আর ক্রস পি হচ্ছে এটা। এবার হচ্ছে আমরা দেখি কিরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে। এই একটা বস্তু আছে, ঠিক আছে, এই বস্তুটা মনে করো এই যে ও বিন্দু সাপেক্ষে ঘোরে, ঠিক আছে, এবং হচ্ছে এর যে ঘূর্ণন অক্ষ হচ্ছে এইটা, এটা হচ্ছে আমি মনে করি এম, এম প্রাইম হচ্ছে ঘূর্ণন অক্ষ, ঠিক আছে, ও বিন্দু সাপেক্ষে ঘোরে, এবং এই বস্তুটার পজিশন ভেক্টর হচ্ছে আমার আর, ঠিক আছে, এবং হচ্ছে এবং হচ্ছে ভরবেগ হচ্ছে পি। তাহলে আমরা কি করব, এর যে কৌণিক ভরবেগ বা এল, এল ইকুয়াল টু কত, এল ইকুয়াল টু আমরা লিখবো আর ক্রস পি, ঠিক আছে। আর এল এর তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে, আর ক্রস পি, আর দেখো এটা স্ক্রু আছে, স্ক্রুটাকে ডান পাকে স্ক্রু আগের মতোই, সেটাকে আমরা আর থেকে পি এর দিকে চালনা করলে উপরের দিকে হবে, অর্থাৎ আর যদি আমার এই দিকে হয়, পি যদি এদিকে হয়, আমার কৌণিক ভরবেগ হচ্ছে এল, এই চিত্রের মতো এরকম ভাবে হবে। অর্থাৎ কৌণিক ভরবেগের ডিরেকশনটা আমরা বুঝতে পারলাম, এবং কৌণিক ভরবেগের যে পরিমাপ এল ইকুয়াল টু আর ক্রস পি সেটা বোঝা গেল। এখানেও কৌণিক ভরবেগের ক্ষেত্রে মোমেন্ট টার্মটা খুব ইম্পর্টেন্ট, আগের মতোই, ঠিক আছে। এখানে এখানে এটা এটা হচ্ছে যে পি বিন্দুর পজিশন ভেক্টর, ঠিক আছে, এইটা মনে করা যাক আর, এইটা মনে করা যাক পি, ঠিক আছে, পি হচ্ছে মোমেন্টাম, ভরবেগ এটা, ঠিক আছে, আর এটা হচ্ছে লিভার বাহু বা হচ্ছে মোমেন্ট আর্ম, ঠিক আছে, বা লিভার বাহু। এটা কিভাবে নির্ণয় করা হচ্ছে, এটা নির্ণয় করা হচ্ছে পি বিন্দুর যে পাদবিন্দু সেইটা, হুম, যে তোমার এইটা কি হচ্ছে, এটা হচ্ছে রোটেশনাল যে অ্যাক্সিস, ঠিক আছে, রোটেশনাল অ্যাক্সিস থেকে কতটা দূরত্বে আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, কতটা দূরত্ব হচ্ছে তার উপর নির্ভর করেছে, ঠিক আছে। এটা হচ্ছে মোমেন্ট আর্ম বা হচ্ছে লিভার বাহু। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা আমরা পাবো কি না আর ইন্টু সাইন থিটা। তার মানে কৌণিক ভরবেগের শুধু মানটা আমরা যদি নিই, আগের মতোই পাবো কি না এই যে পি ইন্টু আর সাইন থিটা, ঠিক আছে, অর্থাৎ ভরবেগ ইন্টু ভ্রামক বাহু। এই এলটাকেই আবার অনেকভাবে লেখা যায় পি, ঠিক আছে, পি সাইন থিটা ইন্টু আর, তার মানে হচ্ছে পি অফ থিটা ইন্টু আর, অর্থাৎ হচ্ছে যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট বা হচ্ছে কৌণিক উপাংশ ইন্টু এর যে দূরত্ব এটা হলেই হয়ে যাবে, ঠিক আছে। এই উপাংশটা কোনোভাবেই, এই যে পি আর যে উপাংশটা আছে, রেডিয়াস বরাবর যে উপাংশটা আছে, ঠিক আছে, এটা কোনোভাবেই তোমার কৌণিক যে ভরবেগ আছে ওতে কোনো রকম ভাবেই কন্ট্রিবিউট করে না, একদম টর্কের মতো, যেরকম তোমার রৈখিক যে ফোর্সটা যেটা আছে সেটা আমার টর্কের মধ্যে কন্ট্রিবিউট করছে না সেভাবেই। এবার কার্টেসিয়ান সিস্টেমে কৌণিক ভরবেগ একইভাবে এল ইকুয়াল টু কত, কিভাবে লেখা যায়, এল ইকুয়াল টু আর ক্রস পি। একইভাবে আমরা লিখতে পারি, আমরা ইলাবোরেট করবো না জিনিসটা, আই জে কে, ঠিক আছে, এবং আমরা শুধু মান বসিয়ে দেবো, এক্স ওয়াই জেড, এটা হচ্ছে পি এক্স পি ওয়াই পি জেড, ঠিক আছে, সমান হচ্ছে আই ইন্টু ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই প্লাস জে ক্যাপ ইন্টু কত না জেড পি এক্স মাইনাস এক্স পি জেড প্লাস কে ক্যাপ ইন্টু এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স, ঠিক আছে। প্রথমে একটা নিচ্ছি
তারপরে এটা ক্রস করছি, এটা ক্রস করছি, তারপরে এটা নিচ্ছি, এটা নেওয়ার পরে কি করছি না, দাঁড়া 1 মিনিট, এটা নেওয়ার পরে আমরা যেটা করছি, দাঁড়া এইটুকু মুছতে হবে, নাহলে বুঝতে পারবে না। ঠিক আছে, এইটা নেওয়ার পরে কি করছি আমরা, এইটা নিচ্ছি জে ক্যাপ, তারপরে জেড পি এক্স, এক্স পি জেড নিয়ে নিচ্ছি, তারপরে কে ক্যাপ যেটা নিচ্ছি, হুম, তারপর হচ্ছে কে ক্যাপ যেটা নিচ্ছি, কে ক্যাপ, এই কে ক্যাপ নেওয়ার পরে কি করছি, জেড পি এক্স, সরি, ওয়াই পি এক্স মাইনাস এক্স পি ওয়াই, এটা হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে হচ্ছে আমরা ক্রস প্রোডাক্টটা কমপ্লিট করে ফেলতে পারছি। ঠিক আছে, তাহলে কার্টেসিয়ান সিস্টেমে আমরা কৌণিক ভরবেগ জেনে নিলাম। আচ্ছা, টর্ক ও কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্কটা কি? কৌণিক ভরবেগ হচ্ছে আমাদের এল, এল সমান হচ্ছে আমাদের আর ক্রস পি, এটা আমরা জেনে গেলাম। এবং টর্ক সমান হচ্ছে কত, টর্ক সমান হচ্ছে আর ক্রস এ। দেখো, এটা হচ্ছে ভরবেগ, আর এটা হচ্ছে তোমার হচ্ছে বল, প্রযুক্ত বল, বাহির বাইরে থেকে প্রযুক্ত বল। তার মানে দুটোর মধ্যে সম্পর্ক আছেই, বুঝতেই পারছো। যে আমরা জানি যে পি ইকুয়াল টু কত, ডিপি ডিটি ইকুয়াল টু, ডিপি ডিটি ইকুয়াল টু এফ, এফ এক্সটার্নাল। এটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রে পড়েছি। তার মানে বুঝতেই পারছো যে এর মধ্যে সম্পর্ক আছে, এবং এইটার আমাদের ডিফারেন্সিয়েশন করলে এইটার রেসপেক্টে একটা ভ্যালু আসতে পারে। সুতরাং এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করছি ডিএল ডিটি। ডিএল ডিটি ইকুয়াল টু কত, আমাদের প্রথমে আসছে ডিআর ডিটি, ডিআর ডিটি ক্রস পি প্লাস আর ক্রস ডিপি ডিটি। দেখো ডিআরডিটির মানটা কত, ডিআরডিটির মান হচ্ছে তোমার বেসিক্যালি ভি, তাই তো, ভেলোসিটি ইন্টু পি প্লাস আর ক্রস ডিপিডিটি। এবারে আমাদের ভিটাকে কি হিসাবে লেখা যায়, এম ইন্টু ভি, সরি পিটাকে এম ইন্টু এম ক্রস ভি হিসাবে লেখা যায়, প্লাস আর ক্রস এফ, এটা হয়ে গেল। তার মানে এমটা যদি বাইরে আসে, ভি ক্রস ভি, তাই না, প্লাস আর ক্রস এফ, এই হিসেবে লেখা যায়। দেখো এই যে যেটা আছে একই ক্রস প্রোডাক্ট, এটা হচ্ছে জিরো। তার মানে এটা শুধু কি লেখা যায়, এটা সমান টাউ হিসাবে লেখা যায়। তার মানে হচ্ছে টাউ এর ভ্যালুটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ডিএল ডিটি। অর্থাৎ কি, যে রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টামই হচ্ছে রেট অফ চেঞ্জ অফ এএনজেইউএল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু টর্ক। অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে আমাদের কৌণিক যে ভরবেগ, কৌণিক ভরবেগের পরিবর্তনের হারই হচ্ছে টর্ক। ঠিক আছে, না আমরা বুঝতে পারলাম। তারপরে দেখি, এবারে কৌণিক ভরবেগের জ্যামিতিক তাৎপর্য আছে কি, কৌণিক ভরবেগের জ্যামিতিক তাৎপর্যটা আমরা বোঝার চেষ্টা করবো যে কি বলতে চাইছে। এইটা এইখানে মনে করা যাক আর হচ্ছে পজিশন ভেক্টর, এটা হচ্ছে পি, পি বিন্দুতে, এবং এর যে ভরবেগ, পি বিন্দুতে ভরবেগ আমি মনে করা যাক পি। ঠিক আছে, এবার ডেলটি সময় পরে, ডেলটি সময় পরে ওই বস্তুটা এই যে ডেল আর এই যে দূরত্ব অতিক্রম করে এবং পজিশন ভেক্টর হয়, এখন হচ্ছে যে পজিশন ভেক্টর আর প্লাস ডেল আর হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ডেলটি সময় কত দূর, কত, তাহলে ডেলটি সময় যে এরিয়াটা অতিক্রম করলো সেটা হচ্ছে এইটা। তাহলে ডেলটি সময়ে বস্তু কর্তৃক বস্তু ও, এটা কি ঘূর্ণন অক্ষের যে সরলরেখা ও ঘূর্ণন অক্ষের, হুম, যে সরলরেখা কত দূর, মানে কতটা, যে যে এরিয়া বা ক্ষেত্রফল উৎপন্ন করে তা কত, তা হচ্ছে বেসিক্যালি হাফ ইন্টু আর, আর ক্রস আর, আর প্লাস ডেল আর, আর প্লাস ডেল আর হয়ে যাবে, তাই তো, ডেল আর হয়ে যাবে ডেলটি সময়। এটা মনে করা যাক ডেল এ, ডেল এ ইকুয়াল টু এইটা, তাই তো। তার মানে যেটা দাঁড়াচ্ছে হাফ ইন্টু, দেখো আর ক্রস আর জিরো হয়ে যাবে, আর ক্রস ডেল আর, এটা এটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, ডেল এ ইকুয়াল টু,
এবার এটা যদি খুব স্মল হয় তাহলে এটা ডিএ ইকুয়াল টু হাফ ইন্টু আর ক্রস ডি, আর এটা আমরা লিখতে পারি ডিটি যদি লিখি তাহলে কি ডিএ ডিটি ইকুয়াল টু কত, ডিএ ডিটি ইকুয়াল টু দেখো হাফ অফ আর ক্রস ডি আর ডিটি হয়ে যাবে। আরেকটা যে টার্ম থাকবে সেই টার্মটা কত হবে, সেই টার্মটা হবে ডিআর ক্রস ডিআর, এইটা হচ্ছে জিরো হয়ে যাবে। এটা জিরো হয়ে যাবে কেন, দেখো ডিআর ক্রস ডিআর তো জিরো হবে কারণ হচ্ছে ক্রস প্রোডাক্টের জন্য জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। সুতরাং আমরা যেটা পেলাম ডিএডিটির ভ্যালুটা কত, ডিএডিটি ইকুয়াল টু হাফ ইন্টু আর ক্রস ভি পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। এবার ভিটাকে আমরা কি 1/2, আচ্ছা এম যদি বাইরে নিই আর ক্রস ভিটাকে পি বাই এম হিসাবে লিখতে পারি এবং সেটাকে পিটাকে আমরা বাইরে নিয়ে নিচ্ছি, সুতরাং হচ্ছে 1/2m ইন্টু এল, ঠিক আছে। এটা পেয়ে গেলাম। অর্থাৎ হচ্ছে কৌণিক ভরবেগের মান হচ্ছে কি না বস্তুটা, হ্যাঁ, যে একক সময়ে যে এরিয়া কভার করে সেটা ইন্টু 2m ইন্টু ডিএ ডিটি, ডিএ ডিটি এটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ একক সময়ে যে এরিয়া কভার করে তার 2m টাইমস, ঠিক আছে। এই যে বস্তু এবং তার সংযোগকারী সরলরেখাটা একক সময়ে যে এরিয়া বা ক্ষেত্রফল কভার করছে, ঠিক আছে, ইন্টু 2m ইন্টু বস্তুর ভর 2 গুণ ভর, এটা হলেই আমরা তোমার হচ্ছে কৌণিক ভরবেগ পাচ্ছি। অর্থাৎ কৌণিক ভরবেগের সঙ্গে একটা জ্যামিতির একটা সম্পর্ক যেটা পেয়ে গেলাম। এবং এখান থেকে কেপলার লটা খুব ইম্পর্টেন্ট। কেপলার ল এর ক্ষেত্রে কি বলেছিল যে দুটো প্ল্যানেট যদি থাকে এদের মধ্যে ফোর্সটা কি, এদের মধ্যে ফোর্সটা হচ্ছে রেডিয়াল ফোর্স, তাই তো। রেডিয়াল ফোর্স হলে রেডিয়াল ফোর্সের জন্য কোনো টর্কই লাগে না। এবং এর আগেরটা একটু দেখানো হয়নি, সরি। এর আগে যেটা দরকার যে তোমার টর্ক সমান যদি জিরো হয়, টর্ক ইকুয়াল টু জিরো হয়, তাহলে এলটা কি, এলটা হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যায়। অর্থাৎ হচ্ছে কোনো কৌণিক ভরবেগ তখনই কনস্ট্যান্ট থাকবে যখন আমাদের কোনো রকম টর্ক শূন্য হবে। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে তোমার যে এই ক্ষেত্রে যেহেতু ফোর্সের রেডিয়াল কম্পোনেন্টই আছে, ফোর্সের কোনো রকম থিটা কম্পোনেন্ট বা ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট নেই। আমরা বারবার দেখিয়েছি ফোর্স বা মোমেন্টামের ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটাই মেন ইম্পর্টেন্ট টর্কের ক্ষেত্রে। সুতরাং টর্কটা জিরো হবে, আর টর্কটা যখনই শূন্য হবে, এলটা কনজার্ভ হয়ে যাবে। এলটা যখনই কনজার্ভ হবে তখনই হচ্ছে এই যে রাশিটা আছে ডিএডিটি এমনিতেই কনজার্ভ, ডিএডিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে এটাই হচ্ছে কেপলারের ল, যে এরিয়াল ভেলোসিটি ডিএডিটি, হ্যাঁ, এরিয়াল ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। ক্ষেত্র ভেক্টরের যে এরিয়াল যে ভেলোসিটি ডিটি আছে বলেই ভেলোসিটি হিসেবে এটা কনসিডার করছে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কেপলারের যে সেকেন্ড ল। এটা হচ্ছে কেপলার সেকেন্ড ল, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এতটা পর্যন্তই আজকে, ঠিক আছে। যদি ভালো লাগে তোমরা লাইক করো, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই করো। থ্যাংক ইউ।